এইচএসসির কমপ্লিটিং সেন্টেন্স আজকে পোস্টমর্টেম করে দিব। দেখো একেবারে রোলস বোর্ড প্রশ্ন সব এক ক্লাসে শেষ করে দিচ্ছি। আমি জানি তোমাদের এই টপিক্সটা একটু কঠিন লাগে। প্রথমে দেখো কমপ্লিটিং সেন্টেন্স মাঝে মাঝে একটা প্রবাদ বাক্য দেয়। প্রবাদ বাক্যগুলো ওরা বিভিন্নভাবে আমাদের জিজ্ঞেস করে। একটা বলছে দেয়ার গোজ এ সেইং, অথবা দেয়ার ইজ এ প্রবাব, অথবা এ প্রবাব সেড দ্যাট, অথবা দেয়ার গোজ এ প্রবাব দ্যাট, অথবা ইট ইজ সেড দ্যাট। এখান থেকে যে কোনো একটা থাকলেই তোমাকে প্রবাদ বাক্য বসাতে হইতে পারবে। কেমন? এখন কাহিনীটা হইল এসএসসিতে আমি যে প্রবাদ বাক্যটা জানতাম সেখান থেকে যে কোনো একটা বসাই দিলে হয়, কিন্তু এইচএসসি তোমাকে ক্লো মেনটেন করে করতে হবে, শুধু প্রবাদ বাক্য না, এইচএসসির অ্যান্সারগুলো তোমাকে ক্লো মেনটেন করে করতে হবে। সেকেন্ড কথা হচ্ছে কমপ্লিট সেন্টেন্সের ক্ষেত্রে তোমরা প্রশ্নও লিখে ফেলবা, এরপর উত্তরের নিচে আন্ডারলাইন করবা। আজকে তোমরা আমার কমপ্লিটিং সেন্টেন্সের ক্লাসগুলো দেখো। এইচএসসি আলিমের যারা শিক্ষার্থী আছো, তোমার পুরো জীবন আর কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে ঝামেলা হবে না, ঠিক আছে? আচ্ছা আসো, প্রবাদ বাক্যগুলো আমি এখানে লিখে দিয়েছি। দেখো, টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান, সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, ডেঞ্জার অফেন কামস ওয়েন ডেঞ্জার ইজ ফেয়ার্ড, যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়, ইয়াথ ইজ দ্য গোল্ডেন পিরিয়ড অফ লাইফ, তারুণ্য হলো জীবনের স্বর্ণালী অধ্যায়, ওয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, ইচ্ছা থাকলে উপায় হয়, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ, অ্যাস্টিস ইন টাইম সেভস নাইন, সময়ের 1 ফুট অসময়ের 10 ফুট, হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লটেড, বাঘের লিখন যায় না কন্ডন, ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল, একতায় শক্তি বিভেদে পথন, অ্যা রুলিং স্টোন গ্যাদার্স নো মস, স্থির না হলে উন্নতি হওয়া যায় না। আচ্ছা, তো প্রবাদ বাক্যগুলো তো তোমরা মুখস্থ করবা। এগুলো এই যে দেখো, যে প্রবাদ বাক্যগুলো তোমাদের এসএসসি আলিমের বোর্ড পরীক্ষা আসার মতো গুরুত্বপূর্ণ সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। তোমরা আমাদের যে ফ্রি এসএসসি কোর্স আমরা রান করেছি, তোমরা সেখানে জয়েন হয়ে নিলে এই পিডিএফগুলো তোমরা পেয়ে যাবা সবাই। কেমন? আচ্ছা, এবার আসো আমি তোমাদেরকে জাদুর রোলসগুলো পড়াই দিই। আজকে জাদুর রোলসগুলো পড়াই দিই। আচ্ছা, প্রথমে আমরা লিখেছি কি, দেখো, দো অল দ্য বার থাকলে বিপরীত অর্থ বোঝায়। দো অল দ্য বার থাকলে বিপরীত অর্থ বোঝায়। দো অল দ্য বার থাকলে বিপরীত অর্থ বোঝায়। আমি এখানে প্রত্যেকটা রুলস, ট্রিক্স, এক্সাম্পল একই সাথে এইচএসসি আলিমের বোর্ড প্রশ্ন প্র্যাকটিস আজকে এক ক্লাসেই শেষ। দো যদিও, লস্ট ওয়েলথ হারানো সম্পদ, ক্যান বি রিগেইনড ফিরে পাওয়া যায়, বাই হার্ড ওয়ার্ক কঠোর পরিশ্রম দ্বারা, লস্ট টাইম হারানো সময়, ক্যান নেভার বি গট ব্যাক ফিরে পাওয়া যায় না, ক্যান নট বি রিটার্নড ফিরে পাওয়া যায় না, ক্যান নট গট ব্যাক ফিরে পাওয়া যায় না। কমপ্লিটিং সেন্টেন্সের মজা হইল, আজকে তোমাদেরকে আমি মজা দিব। মজা কমপ্লিটিং সেন্টেন্সের মজা হইল এক জায়গায় 1 কোটি রকম উত্তর দিতে পারবা, রোলস এবং সেন্টেন্সের অর্থের সাথে রিলেভেন্ট রেখে, সঙ্গতি রেখে। দো যদিও, ক্রিকেট ইজ এ কস্টলি গেম, যদিও ক্রিকেট একটা ব্যয়বহুল খেলা, দামি খেলা, মেনি পিপল অফ আওয়ার কান্ট্রি প্লে ইট, আমাদের দেশের বেশিরভাগ মানুষ এটি খেলে। এখন তুমি বলতে পারো যে ভাই এখানে বিপরীত কি বুঝিয়েছে? দেখো, ক্রিকেট একটা দামি খেলা, তাহলে আমাদের দেশটা গরিব দেশ, আমাদের দেশের মানুষরা এই খেলাটা দেখা, পছন্দ করা, খেলাটা উচিত না, কিন্তু আমাদের দেশের বেশিরভাগ মানুষ এটি খেলে, এটি দেখে, এটি পছন্দ করে, তাহলে বিপরীত বুঝাইছে না? মেনি পিপল অফ আওয়ার কান্ট্রি লাইক ইট, মেনি পিপল অফ আওয়ার কান্ট্রি ওয়াচ ইট, এটি দেখে, এটি প্লে খেলে, লাইক পছন্দ করে। আচ্ছা, 2 নম্বর রুলস দেখো। এবার 2 নম্বর রুলস বলেছি, এখানে প্রত্যেকটা রুলস দিয়েছি, রুলসের নিচে এক্সাম্পল দিয়েছি, এক্সাম্পলের নিচে বোর্ড প্রশ্ন শুদ্ধ প্র্যাকটিস। আজকে এক ক্লাসে খেল খতম। সো এরপরে অ্যাডজেক্টিভ, এরপরে যদি দ্যাট থাকে প্রথমে তোমাকে সাবজেক্ট দিতে হবে, এরপর ক্যান নট অথবা কুড নট দিতে হবে। ভার্ব 1 থাকলে ক্যান নট, ভার্ব 2 থাকলে কুড নট দিতে হবে। এখানে লিখে দিয়েছি ভার্ব 1 থাকলে ক্যান নট, ভার্ব 2 থাকলে কুড নট দিতে হবে। তাহলে দেখো কি লিখেছি, দ্য ম্যান ওয়াজ সো অ্যাডজেক্টিভ দ্যাট, সো অ্যাডজেক্টিভ দ্যাট। তোমার কাছে যদি অ্যাডজেক্টিভ কঠিন লাগে, আমি আরো মজা করে দিতেছি তোমাদের। দেখো, তোমার কাছে যদি অ্যাডজেক্টিভ যদি কঠিন লাগে, তুমি বলবা যে সো শব্দ দ্যাট, সো একটা শব্দ আছে দ্যাট। অ্যাডজেক্টিভ তোমাদের কারো না কারোর চিনতে অসুবিধা হইতে পারে, শব্দ তো কারো চিনতে অসুবিধা হইতে পারে না। তাহলে বলো, সো শব্দ দ্যাট থাকলে সাবজেক্ট ক্যান নট কুড নট ভার্ব 1, সো শব্দ দ্যাট থাকলে সাবজেক্ট ক্যান নট কুড নট ভার্ব 1।
দ্য ম্যান ওয়াজ সো শব্দ দ্যাট সাবজেক্ট কুড নট ভার্ব ওয়ান। এই যে ওয়াজটা ভার্ব টু বলে আমরা এই জায়গায় কুড দিয়েছি, এটা যদি ইস হইতো অর্থাৎ ভার্ব ওয়ান হইতো আমরা এখানে ক্যান দিতাম। বুঝছো কিনা বলো, বুঝছো কিনা বলো। দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট মানুষ এতই দুর্বল যে হি কুড নট ওয়ার্ক সে কাজ করতে পারছে না, হি কুড নট ওয়াক সে হাঁটতে পারছে না, হি কুড নট টক সে কথা বলতে পারছে না, হি কুড নট স্ট্যান্ড সে দাঁড়িয়ে থাকতে পারছে না, হি কুড নট ওয়েট সে অপেক্ষা করতে পারছে না, হি কুড নট স্পিক সে কথা বলতে পারছে না। টক তো একবার দিছি, মজা কি দেখছো? কমপ্লিটিং সেন্টেন্সের মজা হইলে তুমি অনেক রকম দিতে পারবা। সূত্রটা কি বলেছি? সো শব্দ এরপরে দ্যাট থাকলে উত্তরটা সাবজেক্ট ক্যান নট অথবা কুড নট এরপরে ভার্ব ওয়ান দিয়ে দিবা। যদি সেন্টেন্সে ভার্ব ওয়ান থাকে, প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে ভার্ব ওয়ান দিবা, তাহলে ফার্স্ট টেন্স থাকলে তাহলে ভার্ব টু দিবা। যেমন এখানে ওয়াজটা ভার্ব টু ছিল বলে আমরা কুড নট দিয়েছি। বুঝছো কিনা বলো তো, বুঝছো কিনা বলো সবাই। 3 নাম্বার রুলস দেখো, 3 নাম্বার রুলস কি লিখেছি? সো দ্যাট, এতক্ষণ কি পড়ছি বলো তো? এতক্ষণ পড়াইছি যে সো শব্দ দ্যাট থাকলে সাবজেক্ট ক্যান নট কুড নট ভার্ব ওয়ান। এখন পড়াচ্ছি যে সো দ্যাট থাকলে সাবজেক্ট ক্যান কুড ভার্ব ওয়ান। মাঝখানে একটা শব্দ কমে গেছিল, তাই এখানে আমরা একটা নট কমাই দিতেছি। মাঝখানে এখানে একটা শব্দ কমাই, সো শব্দ দ্যাট থেকে শব্দ কমাই সো দ্যাট বানাইছি, ক্যান নট কুড নট থেকে নট কমাই ক্যান কুড বানাইছি। এই ট্রিক্স দিয়ে মনে রাখবা, যেহেতু আর মুখস্থ করতে হবে না। শব্দ কমে গেছে বলে নট কমে গিয়েছে, তাহলে সো শব্দ দ্যাট থাকলে সাবজেক্ট ক্যান কুড ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান থাকলে ক্যান, ভার্ব টু থাকলে কুড। বা এটা ক্যান নট না, এখানে ক্যান হবে যে, এখানে ক্যান হবে যে, ঠিক আছে। উই শুড ইন্সপায়ার দ্য স্টুডেন্ট সো দ্যাট, তাহলে সো দ্যাট থাকলে প্রথমে একটা সাবজেক্ট দিবা, ভার্ব ওয়ান থাকলে ক্যান দিবা, ভার্ব টু থাকলে কুড দিবা, এরপরে ভার্ব ওয়ান দিবা। উই শুড ইন্সপায়ার দ্য স্টুডেন্ট, যেহেতু এটা ভার্ব ওয়ান তাই আমরা প্রথমে সাবজেক্ট দিলাম, এরপর ক্যান দিলাম, এরপর ভার্ব ওয়ান দিলাম, এরপর অবজেক্ট দিলাম, বাকি অংশ দিলাম, এক্সটেনশন দিলাম। উই শুড ইন্সপায়ার দ্য স্টুডেন্টস, আমাদের শিক্ষার্থীদেরকে উৎসাহিত করতে হবে, সো দ্যাট যেন দে ক্যান মেক আ হ্যাবিট অফ রিডিং, যেন তারা পড়ালেখার অভ্যাস গঠন করতে পারে। আমাদের শিক্ষার্থীদেরকে কি করতে হবে? শিক্ষার্থীদেরকে উৎসাহিত করতে হবে যেন দে ক্যান মেক আ গুড রেজাল্ট, যেন তারা ভালো ফলাফল করে। দে ক্যান, যেন দে ক্যান স্টাডি ওয়েল অথবা স্টাডি অ্যাটেন্টিভলি, যেন তারা মনোযোগ দিয়ে পড়ে। দে ক্যান, আমাদের শিক্ষার্থীদেরকে উৎসাহিত করতে হবে যেন দে ক্যান ইউজ অফ দেয়ার টাইম প্রপারলি। মজা কি দেখছো? কমপ্লিটিং সেন্টেন্সের মজা কি দেখছো? 1 কোটি এরকম উত্তর দিতে পারবা। এবার আসো কন্ডিশনাল সেন্টেন্সেস। যে ছেলে মেয়ে এসএসসিতে পড়ে, আলিমে পড়ে, কিন্তু কন্ডিশনাল জানে না, তার এই এসএসসির ইংরেজি পড়ার তার কোনো অধিকার নাই। কারণ কমপ্লিটিং সেন্টেন্স, স্পেশালি ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ, রাইট ফর্মস অফ ভার্বস, রাইটিং পার্ট, সব কিছুর জন্য এই কন্ডিশনালটা জানা তার জন্য ফরজ। ঠিক আছে, আমি তোমাদেরকে আজকে সামান্য করে কন্ডিশনাল নিয়ে কথা বলবো, কিন্তু কন্ডিশনাল নিয়ে আমাদের মানিক্স ইংলিশ লাভার্স ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এত সেরা একটা ভিডিও দিব, দুনিয়ার সেরা কন্ডিশনাল সেন্টেন্সের ভিডিও হইবে, বুঝছো? এটা তোমরা দেখে ফেলবা। ইফ যুক্ত বাক্যকে কন্ডিশনাল সেন্টেন্স বলে। ফার্স্ট কন্ডিশনাল হলো ইফ প্লাস ভার্ব ওয়ান থাকলে উইল প্লাস ভি ওয়ান। সেকেন্ড কন্ডিশনাল হলো ইফ প্লাস ভার্ব টু থাকলে উড প্লাস ভি ওয়ান। থার্ড কন্ডিশনাল হলো ইফ হ্যাড ভার্ব থ্রি থাকলে উড হ্যাভ ভার্ব থ্রি। কে বলছি বলো তো? ফার্স্ট কন্ডিশনাল হলো ইফ প্লাস ভার্ব ওয়ান থাকলে উইল প্লাস ভার্ব ওয়ান। ইফ ইউ কাম আই উইল গো। তাইলে ইফের পর ভার্ব ওয়ান কাম আছে বলে আমরা উত্তরটা উইল প্লাস ভার্ব ওয়ান দিয়ে করেছি, কিন্তু ইফ প্লাস ভার্ব টু থাকলে উড প্লাস ভার্ব ওয়ান, এটা হইলো আমার সেকেন্ড কন্ডিশনাল। তাহলে ইফের পর কামের ভার্ব টু যখন আমি কেম দিব তখন উইলটা উড হয়ে যাবে, কারণ সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে ইফ প্লাস ভার্ব টু থাকলে উড প্লাস ভার্ব ওয়ান। কিন্তু যখন আমি এটা থার্ড কন্ডিশনাল করে দিব, ইফ ইউ হ্যাড কাম I would have gone. Okay, if had verb 3 would have verb 3. অনেক সময় দেখবা যে
ইফ ছাড়া শুধু হ্যাড প্লাস ভার্ব থ্রি আছে, এটা হলো টার্ট কন্ডিশনাল, এটাও কি টার্ট কন্ডিশনাল। তাহলে ফার্স্ট কন্ডিশনাল কি, ইফ প্লাস ভার ওয়ান থাকলে উইল প্লাস ভি ওয়ান, ইফ প্লাস ভার্ব টু থাকলে উড প্লাস বি ওয়ান, ইফ হ্যাড ভার্ব থ্রি থাকলে উড হ্যাভ ভার্ব থ্রি। অনেক সময় ইফ ছাড়া শুধু হ্যাড প্লাস ভার্ব থ্রি থাকবে, তখন উড হ্যাভ ভার্ব থ্রি। ঠিক আছে, এটা তো জাস্ট একটু করে তোমাদের বললাম, কিন্তু আমি তোমাদেরকে কন্ডিশনালের এত সেরা একটা ক্লাস দিব, এত সেরা একটা ক্লাস দিব, তোমরা কন্ডিশনালে বস হয়ে যাবা। তোমরা আমাদের ফ্রি কোর্সটাতে ভর্তি হয়ে যাবা, সেখানে তোমরা ক্লাস পাবা অথবা ফেসবুক পেজও পাবা। দেখো, ইফ হ্যাড ভার্ব থ্রি, নো এর ভার্ব থ্রি নন, তাহলে ইফ হ্যাড ভার্ব থ্রি থাকলে আমার উত্তরটা হবে উড হ্যাভ ভার্ব থ্রি। এই যে ইফ হ্যাড ভার্ব থ্রি থাকলে উড হ্যাভ ভার্ব থ্রি। কমপ্লিটিং সেন্টেন্স আর অনেক সময় 5টার মধ্যে 3টা 7টা পর্যন্ত শুধু কন্ডিশনাল দিয়ে চলে আসে, রাইট ফর্মস অফ ভার্বসে তো আসেই। ইফ আই হ্যাড নোন হিজ মোবাইল নাম্বার, যদি আমার তার মোবাইল নাম্বার থাকতো, আই উড হ্যাভ কলড হিম, আমি তাকে কল করতাম। আই উড হ্যাভ ইনভাইটেড হিম, আমি তাকে আমন্ত্রণ জানাইতাম। আই উড হ্যাভ ইনফর্মড হিম, আমি তাকে ইনফর্ম করতাম। আচ্ছা, তাহলে এটা গেছে টার্ট কন্ডিশনাল। বলছে টার্ট কন্ডিশনাল অনেক সময় হ্যাড প্লাস ভার্ব থ্রি থাকবে, ইফ থাকবে না। হ্যাড প্লাস ভার্ব থ্রি থাকবে, কিন্তু কি থাকবে না, ইফ থাকবে না, তখনও উড হ্যাভ ভার্ব থ্রি দিয়ে করবা। এই যে দেখো, ইফ হ্যাড ভার্ব থ্রিও থাকতে পারে, হ্যাড ভার্ব থ্রিও থাকতে পারে, উত্তর উড হ্যাভ ভার্ব থ্রি দিয়ে করবা। হ্যাড হি বিন আ লিটল কেয়ারফুল, যদি সে সামান্য সতর্ক হইতো, কুড হ্যাভ ভার্ব থ্রি, বিং এর ভার্ব থ্রি ব্রট। হি কুড হ্যাভ ব্রট হিজ রেইনকোট, হি কুড হ্যাভ ব্রট হিজ মোবাইল, হি কুড হ্যাভ ব্রট হিজ বুকস, হি কুড হ্যাভ ব্রট হিজ মানি। হ্যাড আই সিন ইউ বিফোর, দেখছো এখানে আমি নিজের একটা এক্সাম্পলও দিই নাই, সবগুলো হচ্ছে এসএসসি আলিমের বোর্ড প্রশ্ন থেকে নেওয়া। হ্যাড প্লাস ভার্ব থ্রি, তাহলে কোন কন্ডিশনাল, টার্ট কন্ডিশনাল, উড হ্যাভ ভার্ব থ্রি, উড হ্যাভ ভার্ব থ্রি। হ্যাড ভার্ব থ্রি থাকলে উড হ্যাভ ভার্ব থ্রি। হ্যাড আই সিন ইউ বিফোর, আমি যদি তোমার আগে দেখতাম, আই উড হ্যাভ ইনফর্ম ইউ অফ দ্য ম্যাটার, এই ব্যাপারে তোমার আমি জানাইতাম। আমি যদি তোমার আগে দেখতাম, আই উড হ্যাভ রিকগনাইজড ইউর ফেস, তোমার চেহারা আমার মনে থাকতো, তোমার আমি চিনতে পারতাম। হ্যাড আই সিন ইউ, তোমার যদি আমি আগে দেখতাম, আই কুড রিকগনাইজ ইউ, আমি তোমারে চিনতে পারতাম, আমি তোমারে চিনতে পারতাম। ওকে, অথবা হ্যাড আই সিন ইউ বিফোর আই উড হ্যাভ রিমেম্বার্ড ইউর ফেস, তোমার যদি আমি আগে দেখতাম, এর আরও কি দিতে পারবা, আই উড হ্যাভ রিমেম্বার্ড ইউর ফেস। কমপ্লিটিং সেন্টেন্সের মজা হইলেও 1 কোটি রকম দিতে পারবা, আই উড হ্যাভ রিমেম্বার্ড ইউর ফেস। বুঝছো? এবার আসো 5 নাম্বার রুলসে আসো। 5 নাম্বার রুলসে দেখো, আমি এখানে 3টা রুলস একসাথে করেছি। এদের নাম হলো হার্টলি হ্যাড ওয়াইএন, স্কেসলি হ্যাড ওয়াইএন, নো সোনার হ্যাড দেন। হার্টলি হ্যাড ওয়াইএন, স্কেসলি হ্যাড ওয়াইএন, নো সোনার হ্যাড দেন। এদের পরে উত্তরটাকে দিয়ে করতে হবে সাবজেক্ট ভার্ব টু দিয়ে। এদের অর্থ হলো হতে না হতেই, যেতে না যেতেই, পৌঁছতে না পৌঁছতেই, শেষ হতে না হতেই, দেখতে না দেখতেই, গড়তে না গড়তেই। এখানে লিখে দিয়েছি আমি, হতে না হতেই, যেতে না যেতেই, পৌঁছতে না পৌঁছতেই, শেষ হতে না হতেই। তাহলে বলো, এখানে তোমাকে এই ওয়াইএন দেনগুলো মনে রাখতে হবে কি জন্য? দেখো, হার্টলি হ্যাড ওয়াইএন, স্কেসলি হ্যাড ওয়াইএন, নো সোনার হ্যাড দেন। ওয়াইএন দেন এগুলো ওরা অনেক সময় দিয়ে দিবে, আবার অনেক সময় দিবে না। তাইলে যদি দিয়ে দেয় তাহলে তো আমাকে এটা নিয়ে আর টেনশন করতে হচ্ছে না, যদি না দেয় তাহলে আমাদের নিজ থেকে দিতে হবে। দেখো, নো সোনার হ্যাড ও রিচড দ্য স্কুল, স্কুলে বা কলেজে পৌঁছাইতে না পৌঁছাইতেই। নো সোনার হ্যাড ও রিচড দ্য কলেজ, কলেজে পৌঁছাইতে না পৌঁছাইতেই। আমরা জানি যে নো সোনার হ্যাডের পর দেন দিতে হয়। এই দেনটা ওরা অনেক সময় দিয়ে দিবে, তাহলে দিয়ে দিলে আর দিতে হবে না, দিয়ে না দিলে তো অবশ্যই আমাদের দিতে হবে। আচ্ছা, তাইলে এটা হলো আমার সাবজেক্ট। রিংয়ের ভার্ব টু হলো র্যাং। এই যে আমরা বলি না মোবাইলে রিং বাজতেছে, এই মোবাইলে রিং বাজতেছে, এটা হলো আমার ভার্ব 1, এটা আমার ভার্ব 1। তাইলে এই ভার্ব 1টা ভার্ব 2 হয়ে গেছে, কারণ সাবজেক্ট ভার্ব 2 দিয়ে আমাদের করতে হয়। এখন তোমাদের কথা হইলো, ভাইয়া
এই কলেজে পৌঁছাতে না পৌঁছাতে শুধু ঘন্টা বেজে গেল, এটা ছাড়া কি আর কিছু দেওয়া যাবে না? আপনি তো বলেছেন কমপ্লিটিং সেন্টেন্সের মজা আছে। কলেজে পৌঁছাতে না পৌঁছাতেই দ্য রেইন স্টার্টেড। ওহ, কলেজ জীবনে রেইন হইলে কত ভালো লাগে, এই মেয়েদের সাথে দেখা টেকা খাইলে কত মজা লাগে না? দ্য রেইনটা হইল সাবজেক্ট, স্টার্টের বাপটা হইল স্টার্টেড। কলেজে পৌঁছাতে না পৌঁছাতেই দ্য ক্লাস স্টার্টেড। ক্লাস শুরু হয়ে গেলে, কলেজে তো মনে হয় অ্যাসেম্বলি হয় না, স্কুল হলে অ্যাসেম্বলি দিতে পারতো, দ্য অ্যাসেম্বলি স্টার্টেড। কলেজে পৌঁছাতে না পৌঁছাতেই, কলেজে পৌঁছাতে না পৌঁছাতেই দ্য টিচার, শিক্ষক, এন্টার্ড দ্য ক্লাস, ক্লাসে প্রবেশ করছে। এন্টার দ্য ক্লাস, ক্লাসে কি করছে? প্রবেশ করছে। তাহলে ক্লাসে পৌঁছাতে না পৌঁছাতে শিক্ষক ক্লাসে প্রবেশ করছে, ঠিক আছে? আচ্ছা, অথবা ক্লাসে পৌঁছাতে না পৌঁছাতে আমরা দেখতেছি যে দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীরা এন্টার দ্য ক্লাস। প্রথমে সাবজেক্ট, এন্টারের ভার্ব টু এন্টার, অর্থাৎ সাবজেক্ট ভার্ব টু মেনটেন কইরা তুমি এক কোটি রকম উত্তর করতে পারবা। হার্টলি হ্যাড ওয়াইন, স্কেসলি হ্যাড ওয়াইন, নো সোনার হ্যাড দেন। এদের সূত্র হলো সাবজেক্ট ভার্ব টু, অর্থ হলো হতে না হতেই, যেতে না যেতেই, করতে না করতেই, পৌঁছতে না পৌঁছাতেই, শেষ হতে না হতেই, দেখতে না দেখতেই। মজা, আজকে ক্লাসে মজা পেয়ে যাবা। আচ্ছা, এটার সাথে আরেকটা সূত্র মিল আছে, এটা একসাথে পড়াই, তারপর আমরা যাই। এটি হাই টাইম অর্থ হলো এটি উপযুক্ত সময়। এটি হাই টাইম অর্থ কি? এটি উপযুক্ত সময়। এটি হাই টাইমের পরও কিন্তু সাবজেক্ট ভার্ব টু। হার্টলি হেডের পর যেমন সাবজেক্ট ভার্ব টু, ইট ইজ হাই টাইমের পরও সাবজেক্ট ভার্ব টু। তবে এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে তুমি এখানে টু প্লাস ভার ওয়ান দিয়ে করতে পারবা। ইট ইজ হাই টাইম অর্থ হলে এটি উপযুক্ত সময়। আমাদের পরীক্ষায় সবসময় ইট ইজ হাই টাইমটা আসে, কিন্তু আমি তো বলছি তোমাদেরকে আমি এমনভাবে পড়াবো তোমরা শুধু নিজে না অন্যরে পড়াইতে পারো, যেন বস হয়ে যাও। এই জায়গায় ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ লং টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম, ইট ইজ গ্রেট টাইম, এগুলোও থাকতে পারে। তবে আমরা দেখি যে মেনলি একটা কথা থাকে, সেটা হলো ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম অর্থ হলো এটি উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইমের পরে সূত্র টু প্লাস ভার ওয়ান অথবা সাবজেক্ট ভার্ব টু। যদি ওরা সাবজেক্ট দিয়ে দেয়, অনেক সময় ওরা সাবজেক্টে দিয়ে দিবে, যদি সাবজেক্ট দিয়ে দেয় তাহলে তুমি শুধু ভার্ব টু দিবা। যদি ওরা ইট ইজ হাই টাইমের পর সাবজেক্ট কিছু দেয় নাই, তাহলে সাবজেক্ট ভার্ব টু দিয়ে করতে পারবা, অথবা টু প্লাস ভার ওয়ান দিয়ে তোমার মন যেটা চাহে সেটা দিয়ে করতে পারবা। তাহলে এটা হলো আমার সাবজেক্ট, স্টপের ভার্ব টু স্টপ, এটা হলো আমার অবজেক্ট, অথবা টু প্লাস ভার ওয়ান এরপরে অবজেক্ট, ঠিক আছে? ইট ইজ হাই টাইম, এটি উপযুক্ত সময়, ইউ স্টপড করাপশন, অথবা টু স্টপ করাপশন। আচ্ছা, ইট ইজ হাই টাইমের সাথে যেহেতু সাবজেক্ট ভার্ব টুর মিল ছিল, এই জন্য আমরা এটা একসাথে পড়াই দিছি। কিন্তু এবার দেখো, লাস্ট অর্থ হলো অন্যথায়। লাস্ট অর্থ হলো অন্যথায়। লাস্টের সূত্র হলো সাবজেক্ট শুড ভার ওয়ান। আজকে যে রুলসগুলো পড়তেছি প্রত্যেকটা তোমার রাইট ফর্মস অফ ভার্বস এবং স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজে কাজে লাগবে। যেগুলো রাইট ফর্মস অফ ভার্বসে পড়েছো সেগুলো সব তোমার এখানে কমপ্লিটিং সেন্টেন্সে কাজে লাগবে। এরা তিন বাই রাইট ফর্মস অফ ভার্বস, কমপ্লিটিং সেন্টেন্স, স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ, এরা তিনটা হইলো ভাই বাই। এরা একটা জানা ছাড়া আর একটা তুমি ভালো করতে পারবে না, ঠিক আছে? ওয়াক লাস্ট অর্থ বলেছে অন্যথায়। লাস্টের সূত্র হলো সাবজেক্ট শুড ভার্ব ওয়ান। ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো। লাস্ট অন্যথায়, ই শুড মিস দ্য ট্রেন, ই শুড মিস দ্য বাস, ই শুড মিস দ্য প্রোগ্রাম, ই শুড মিস দ্য পার্টি, ই শুড মিস দ্য ক্লাস, অনেক রকম দিতে পারবা। টেক ইউর আমব্রেলা, তোমার ছাতা নাও। লাস্ট অন্যথায়, ই শুড গেট ড্রেন্সড, না হে তুমি ভিজে যাবা, অথবা সোয়াকড ইন দ্য রেইন। গেট ড্রেন্সড ইন দ্য রেইন, বৃষ্টিতে ভিজে যাবা, অথবা সোয়াকড ইন দ্য রেইন, বৃষ্টিতে ভিজে যাবা। কেমন? ড্রেন্সড মানো ভিজে যাওয়া, সোয়াকড মানো হলো ভিজে যাওয়া। ওয়াক স্লোলি, আস্তে হাঁটো। লাস্ট অন্যথায়, ই শুড স্টাম্বল, তুমি হোঁচটকাবা, ই শুড ফল ডাউন, তুমি পড়ে যাবা, ই শুড স্লিপ, তুমি পিছলে পড়বা। আমরা যারা সিটিংয়ে আছে তোমরা আবার ছসরা দিও না, কেমন? এই শুড ছসরা খাইবা, কেমন? ছসরা লিখে দিও না, কেমন? আমার এক স্টুডেন্ট আছে অফলাইনে আর কি, ওরে এ লিখে দিছে স্যার এরকম হবে কিনা যে ইউ শুড ছসরা, তো বলতে স্যার ছসরা ইংলিশ বানান কী হবে, আমি তার এই ছসরা বলে দিছি আর কি, কেমন? আচ্ছা, 7 নাম্বারটা এটা আমাদের তেমন বেশি লাগবে না, এটা আমরা স্কিপ করে যাই। এই 8 নাম্বারটা কমপ্লিটিং সেন্টেন্স, রাইট ফর্মস অফ ভার্বস, ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ সব জায়গায় কাজে লাগবে। অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স অর্থ হলো যেন। এটার সূত্রটা হলো আগে যদি ভার্ব ওয়ান থাকে পরে ভার্ব টু হবে, আর আগে যদি ভার্ব টু থাকে পরে হেড প্লাস ভার্ব থ্রি হবে। ভালো করে মনে রাখো, যদি আগে প্রেজেন্ট ফর্ম থাকে টেন্সের, অর্থাৎ ভার্ব ওয়ান থাকে,
সেটা ফার্স্ট ফর্ম হয়ে যাবে, ভার্ব টু হয়ে যাবে। আগে যদি ভার্ব টু থাকে, ফার্স্ট ফর্ম থাকে, সেটা পরে হেড প্লাস ভার্ব থ্রি হয়ে যাবে। দেখো আমি এখানে তোমাদেরকে একেবারে তো প্র্যাকটিস করে দেখাবো। সেটা হচ্ছে কি দ্য লেডি স্পিক্স, মেয়েটা এমনভাবে কথা বলে অ্যাজ ইফ, আমি তোমাদের পড়াইছি স্পিক্সটা যেহেতু ভার্ব ওয়ান, প্রেজেন্ট ফর্ম, তাহলে নো এর ভার্ব টু নিউ দিয়ে হবে। এখানে অ্যাজ ইফ আছে, স্পিকের ভার্ব টু যদি স্পোক হয় তাহলে এখানে হেড প্লাস ভার্ব থ্রি হবে। তাহলে আগে ভার্ব ওয়ান থাকলে পরে ভার্ব টু, আগে ভার্ব টু থাকলে পরে হেড প্লাস ভার্ব থ্রি, আগে ভার্ব ওয়ান থাকলে পরে ভার্ব টু, আগে ভার্ব টু থাকলে পরে হেড প্লাস ভার্ব থ্রি, আগে ভার্ব ওয়ান থাকলে পরে ভার্ব টু, আগে ভার্ব টু থাকলে পরে হেড প্লাস ভার্ব থ্রি। বুঝছো কিনা বলো তো? বুঝছো কিনা বলো তো? কত সুন্দর করে বুঝাইতেছি তোমাদের, দেখো কত সুন্দর করে মজা করে বুঝাচ্ছি। হিট ইজ আইটেম তো আমরা পড়েছি। আচ্ছা, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট এর সূত্র হলো সাবজেক্ট ক্যান কোড ভার্ব ওয়ান। সো দ্যাট যেখানে থাকবে সেখানে ইন অর্ডার দ্যাটও একই সূত্র, এটা এই জন্য আলাদা করে পড়াবো না। অ্যাজ, সিন্স, বিকজ হচ্ছে আবার কারণ বোঝায়, কি বোঝাই যে কারণ বোঝাই। আবার এস হচ্ছে হিসেবেও বোঝায়, কেমন যে ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট, গাছ খুবই গুরুত্বপূর্ণ, বিকজ দ্য প্রোডিউস অক্সিজেন, কেমন। আবার আরেকটা আছে যে নো, নো প্লাস হাউ টু ভার্ব ওয়ান, নো থাকলে হাউ টু ভার্ব ওয়ান, নো থাকলে হাউ টু ভার্ব। আই ডোন্ট নো, আমি জানি না হাউ টু সুইম, কীভাবে সাঁতার কাটতে হয়। আই ডোন্ট নো হাউ টু লিভ, হাউ টু রিড, হাউ টু রাইট, হাউ টু প্লে, হাউ টু ওয়াক, হাউ টু টক, হাউ টু স্পিক। ওকে, তাহলে নো এর পর হাউ টু প্লাস ভার্ব ওয়ান, নো এর পর হাউ টু প্লাস ভার্ব ওয়ান। আর কিছু আছে যে তোমাকে রিলেটিভ প্রনাউন দিয়ে কমপ্লিটিং সেন্টেন্স করতে হবে। কি প্রনাউন দিয়ে বলো তো? রিলেটিভ প্রনাউন দিয়ে। কি প্রনাউন দিয়ে বলো? রিলেটিভ প্রনাউন দিয়ে। রিলেটিভ প্রনাউন হচ্ছে যারা বাক্যে বা শব্দে সম্পর্ক তৈরি করে। ওয়ান দ্বারা যদি সময় বোঝায়, লেজার মিনস দ্য টাইম, সময় বুঝিয়েছে তাই ওয়ান। অবসর হলো এমন একটি সময়। ওয়ান উই হ্যাভ নট ওয়ার্ক, যখন আমাদের কাজ করার কিছু থাকে না। ব্যক্তি থাকলে হু, দ্য ম্যান, ব্যক্তি বুঝিয়েছে তাই আমরা হু দিলাম। হু আর হেলথি, যে ব্যক্তিটা স্বাস্থ্যবান, ক্যান মেনটেন সাউন্ড হেলথ, সে সুস্থ জীবন পরিচালনা করতে পারে। বস্তু থাকলে উইচ অথবা দ্যাট। দ্য ম্যাঙ্গো ইজ ফ্রুট, যেহেতু ম্যাঙ্গোটা একটা বস্তু, মানে এটা তো প্রাণী না, ব্যক্তি না, ব্যক্তি না হলেই সেগুলো তো উইচ অথবা দ্যাট দিয়ে দিবা। দ্য ম্যাঙ্গো ইজ এ ফ্রুট, আমটা হচ্ছে একটা ফল, উইচ গ্রোজ ইন প্ল্যান্ট ইন বাংলাদেশ। স্থান বোঝালে ওয়ার দিবা। রাজশাহী ইজ দ্য প্লেস, স্থান বুঝিয়েছে তাই আমরা ওয়ার দিলাম, ঠিক আছে। আনলেসটা হলো ফার্স্ট কন্ডিশনালের বাই। ইফ থাকলে যেমন সাবজেক্ট ভার্ব ওয়ান দিয়ে, ইফ প্লাস ভার্ব ওয়ান থাকলে যেমন উইল প্লাস ভার্ব ওয়ান দিয়ে করবা, আনলেস থাকলেও তেমন উইল প্লাস ভার্ব ওয়ান দিয়ে করবা। তবে পার্থক্যটা হলো ইফ অর্থ যদি, আনলেস অর্থ যদি না। ইফ অর্থ যদি, আনলেস অর্থ যদি না। আচ্ছা, এটা দিয়ে দেখো এই যে আনলেস ইউ হ্যাভ গুড হেলথ, যদি তোমার সুস্বাস্থ্য না থাকে, ইউ ক্যান নট বি হ্যাপি, একই সূত্র দিয়ে উইল প্লাস ভার্ব ওয়ান অথবা ক্যান প্লাস ভার্ব ওয়ান দিয়ে করবা। 15 নম্বর সূত্রটা হইল উইথ এ বিউটির পর আইএনজি। এটা তোমাদেরকে আমি কোথায় পড়িয়েছি? রাইট ফর্মস অফ ভার্বসে। রাইট ফর্মস অফ ভার্বসের এরকম একটা সূত্র সবাই জানো, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড, এদের পরে ভার্বের সাথে আইএনজি হয়। এদের পরে ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। এদের পরে ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। আই ওয়াজ রিয়েলি ইন গ্রেট ডেঞ্জার, রিয়েলি বানান হচ্ছে এরকম, এখানে টাইপিংয়ে মিস্টেক হয়েছে। আই ওয়াজ রিয়েলি ইন এ গ্রেট ডেঞ্জার, সত্যি আমি অনেক বিপদে ছিলাম। হি কেম হিয়ার, সে এখানে এসেছে। উইথ এ বিউটির উদ্দেশ্যে, হেল্পিং মি, আমাকে সহযোগিতা করার উদ্দেশ্যে। উইথ এ বিউটির পর হেল্পটা হেল্পিং হয়ে গিয়েছে, ভার্বের সাথে আইএনজি হয়ে গেছে। কমপ্লিটিং সেন্টেন্সের আজকের ক্লাসে আমি এইচএসসির কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে পোস্টমর্টেম করে দিছি। এখন আমি তোমাদেরকে এইচএসসির কমপ্লিটিং সেন্টেন্সের কিছু বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করে দেখাবো, যেন তোমরা পরীক্ষায়, এইচএসসি আলিমের পরীক্ষায় যেন কোনোভাবেই কমপ্লিটিং সেন্টেন্স মিস না যায়। তোমাদের এই ক্লাসগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবা। এবং তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স তো কঠিন লাগতো বলতো, আজকের পরে তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাদেরকে জানাবা। আমি এখন তোমাদের কিছু বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করে দিই। আচ্ছা, কয়েকটা বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করব। এখানে একটা দেখি ঢাকা বোর্ড 2019 সালের প্রশ্ন দেখা যাচ্ছে। আজকে 23, 24, 25 অনেকগুলো প্র্যাকটিস করব, এবং তোমাদের কোনটা কোনটা প্র্যাকটিস করতে হয় সেটাও তোমরা আমাদেরকে জানাবা। এটা ঢাকা বোর্ড 2019 সালের একটা প্রশ্ন। কি বলছে দেখি। দ্য ক্লাস উইল স্টার্ট সোন, উই আর লেট, আমরা দেরি করে ফেলেছি। দ্য ক্লাস উইল স্টার্ট সোন, ক্লাস শীঘ্রই শুরু হবে। ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো। লেস্ট, এখন পড়িয়েছি না,
লাস্টের সূত্র কি? সাবজেক্ট শুড বার ওয়ান, একটু আগেই পড়ালাম। কেমন? তোমরা যারা রুলসগুলো দেখো না, আগে রুলসগুলো দেখে নাও। লাস্টের সূত্র কি? সাবজেক্ট শুড বার ওয়ান। তাহলে এটা হলো আমার সাবজেক্ট, এটা হলো শুড, এরপর হলো ভার্ব ওয়ান, এটা হলো আমার অবজেক্ট। তাইলে দেখো, তাহলে এই যে সূত্রটা আমি এখন পড়ছি কিনা বলো? লাস্টের সূত্র কি পড়েছি? লাস্টের সূত্র হলো সাবজেক্ট শুড ভার্ব ওয়ান। লাস্ট অর্থ হলো অন্যথায়। লাস্ট অর্থ কি? অন্যথায়। কেমন? দ্রুত হাঁটো, না হয় উই শুড মিস দ্য ক্লাস। তুমি এখানে অন্য কোনো কিছু দিতে পারবা না। এখানে পার্টি, প্রোগ্রাম, ফাংশন, ওয়েডিং এমন কিছু দিতে পারবা না, কারণ এখানে ক্লাসের কথা বলতেছে, যে আমার ক্লাস শুরু হয়ে গেছে বলতেছে। তুমি যদি এখানে দাও দ্রুত হাঁটো, না হয় ইউ শুড মিস দ্য পার্টি, পার্টের কাজ কি এখানে? এখানে ওরা ক্লাস নিয়ে স্পেসিফিক তথ্য বলে দিয়েছে। দেয়ার গুজ এ প্রবাদ দ্যাট, একটা প্রবাদ আছে যে তুমি যদি এখানে দিয়ে দাও হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্য সম্পদ, তাহলে ঘোড়ার ডিম পাবা। কেন? এখানে ওরা টাইম নিয়ে কথা বলছে। কি নিয়ে বলো? টাইম নিয়ে কথা বলছে। যে টাইম নিয়ে, টাইমটা কি? এই যে টাইম নিয়ে কথা বলছে। উই মাস্ট টেক প্রপার ইউজ অফ টাইম, তাহলে তোমার প্রবাদ বাক্যটা টাইম নিয়ে হইতে হবে। কি নিয়ে? টাইম নিয়ে। এই জন্য আমি দিয়েছি টাইম অ্যান্ড টাইট, ওয়েট ফর নান, সময়ের স্রোত কারোর জন্য অপেক্ষা করো না, অথবা স্টেস ইন টাইম সেভস 9, সময়ের 1 ফুট, অসময়ের 10 ফুট। আচ্ছা, এরপর কি বলছে দেখো, দ্য কন্ডিশন অফ মিথুস ফাদার, মিথুর বাবার অবস্থা ওয়াজ নট ওয়েল, এত বেশি ভালো নয়। ইফ আই নিউ হিস মোবাইল নাম্বার, এখানে মিথুটা কিন্তু ছেলে হিসেবে ইউজ করছে, যেহেতু ওর জন্য ওরা প্রনাউন কি দিয়েছে। তোমরা আবার মিথু দেখে এখানে তোমরা মিঠু দেখে মেয়ে মনে করে হার দিও না, ওরা তো এটার জন্য হিস ইউজ করছে। আচ্ছা, এজন্য আমরাও প্রনাউন হিসেবে, অবজেক্ট হিসেবে হিম দিয়েছে। ওকে, ইফ আই নিউ হিস মোবাইল নাম্বার, ইফ প্লাস ভার্ব টু, তাহলে ইফ প্লাস ভার্ব টু থাকলে সেটা হলো সেকেন্ড কন্ডিশনাল। এখন পড়াইছি তোমাদেরকে আমি, ইফ প্লাস ভার্ব টু থাকলে উড প্লাস বি ওয়ান, সেটা হলো আমার সেকেন্ড কন্ডিশনাল। পড়াইছি কিনা বলো? ইফ প্লাস ভার্ব টু থাকলে উড প্লাস ভি ওয়ান। ইফ আই নিউ হিস মোবাইল নাম্বার, যদি আমি তার মোবাইল নাম্বার জানতাম, আই উড ফোন হিম, আমি তাকে ফোন করতাম। আই উড কল হিম, আমি তাকে কল করতাম। আই উড ইনফর্ম হিম, আমি তাকে ব্যাপারটা ইনফর্ম করতাম, জানাইতাম। দো, যদিও বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ ছোট দেশ, কিন্তু আমরা জনসংখ্যা বেশি, এরকম দিয়ে দিবা, পরীক্ষা 00 পাবা। কারণ এখানে কি নিয়ে কথা বলছে? আমি তোমাদের বলছি যে এসএসসির কমপ্লিটিং সেন্টেন্সগুলো তোমাকে ক্লু অনুযায়ী করতে হবে। এসএসসিতে তোমরা করতা কি? আমরা জনসংখ্যা বেশি, বাংলাদেশ একটা ছোট্ট দেশ, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি বাট ইট হ্যাজ আ হিউজ পপুলেশন, কিন্তু জনসংখ্যা বেশি, এরকম আমরা এসএসসিতে দিয়ে দিতাম। কিন্তু এইচএসসির কমপ্লিটিং সেন্টেন্সগুলোতে ওরা একটা ক্লো দিয়ে দেয়। ওরা এখানে কথা বলছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস নিয়ে, বিশ্বের ঐতিহ্যগত স্থান। ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস মানে কি? বিশ্বের ঐতিহ্যগত স্থান। ইউনেস্কো, জাতিসংঘের যে ইউনেস্কো আছে, তারা পুরো পৃথিবীর কিছু সুন্দর জিনিসগুলোকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস কিংবা বিশ্ব ঐতিহ্যগত স্থান ঘোষণা দেয়। আমাদের বাংলাদেশে 60 গম্বুজ মসজিদ, কুমিল্লার বৌদ্ধবিহার, সুন্দরবন, এরা হলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস। তো আমাদের দেশটা ছোট দেশ, কিন্তু আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস বেশি। দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, যদিও বা বাংলাদেশ ছোট দেশ, উই হ্যাভ মেনি হেরিটেজ সাইটস, উই হ্যাভ এ লট অফ হেরিটেজ সাইটস। উই আর ফ্রি নেশন নাও, আমরা এখন একটা স্বাধীন জাতি। 1971 সাল হলো সেই সাল, 1971 সাল হলো সেই সাল। এটা দিয়ে বুঝাইছে যে তুমি যে সেন্টেন্সটা করবা সেটা ফার্স্ট টেন্সে ভার্ব টু দিয়ে করবা। উই আর এ ফ্রি নেশন নাও, আমরা এখন একটা স্বাধীন জাতি। 1971 ইজ দ্য ইয়ার, 1971 সাল হলো সেই সাল যখন উই বিকেম ইন্ডিপেন্ডেন্ট, যখন আমরা স্বাধীন হয়েছিলাম। বিকামের ভার্ব টু বিকেম দিয়েছি যেহেতু 1971 সাল। আরও দিতে পারো, যখন আমরা স্বাধীন হয়ে, উই গট লিবারেশন, অথবা উই অ্যাচিভড ফ্রিডম, অথবা উই গেইনড ইমানসিপেশন। কমপ্লিটিং সেন্টেন্সের মজা কি বুঝতেছো বলো? অনেক রকম উত্তর দিতে পারবা। উই বিকেম ইন্ডিপেন্ডেন্ট, উই গট লিবারেশন, উই অ্যাচিভড ফ্রিডম, উই গেইনড ইমানসিপেশন, উই অ্যাচিভড ফ্রিডম ফ্রম দ্য পাকিস্তানি মিলিটারি, পাকিস্তানি সেনাবাহিনী থেকে, পাকিস্তানি অটোক্র্যাটিক গভর্নমেন্ট থেকে। উই গট লিবারেশন ফ্রম দ্য পাকিস্তানি অটোক্র্যাটিক গভর্নমেন্ট। 1971 সালে পাকিস্তানি সৌর সরকার থেকে আমরা মুক্তি পাইছি।
ইংলিশ ইজ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা। ইফ ইউ আর, ইফ প্লাস ভার্ব ওয়ান, ইফ আছে এরপর হলো ভার্ব ওয়ান অর্থাৎ ফার্স্ট কন্ডিশনাল, তাহলে আমাকে উত্তর করতে হবে এখন উইল প্লাস ভার্ব ওয়ান দিয়ে। ফার্স্ট কন্ডিশনালের সিস্টেম কি বলেছি, ইফ প্লাস ভার্ব ওয়ান থাকলে উইল প্লাস বি ওয়ান। ইফ ইউ আর উইক ইন ইংলিশ, যদি তুমি ইংরেজিতে উইক হও, যদি তুমি ইংরেজিতে উইক হও, ইউ ক্যান নট গেট আ গুড জব, তুমি একটা ভালো চাকরি পাবা না। উইল প্লাস বি ওয়ান, উইলের জায়গায় ক্যান, মে, শ্যাল, মাস্ট সব দিতে পারবা। ইউ উইল নট গেট আ গুড জব, ইউ উইল নট গো অ্যাব্রড, তুমি বিদেশ যাইতে পারবা না। ফর হায়ার এডুকেশন, উচ্চশিক্ষার জন্য। ইউ উইল নট স্পিক ফ্লুয়েন্টলি, যদি তুমি ইংরেজিতে দুর্বল হও, তুমি ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবা না। ইউ উইল নট communicate with foreigner, বিদেশিদের সাথে কথা বলতে পারবে না। কি বলছে, I found a box in the room, রুমের মধ্যে আমি একটা বক্স খুঁজে পাইছি। The box was too heavy for me to lift carry। এবার টু এর সূত্রটা দেখো, টু এর সূত্রটা হলো, এটা আগে পড়াই নাই, দেখো টু ডট ডট টু, এটা সবসময় নেগেটিভ অর্থ দেয়, এটা সবসময় নেগেটিভ অর্থ দেয়। কি অর্থ দেয়, যে নেগেটিভ অর্থ দেয়। এতই যে না, এটার অর্থ হলো এতই যে না। দ্য বক্স ওয়াজ টু হ্যাভি, বক্সে এতই ভারী যে, টু ক্যারি, আলগাইতে পারতেছি না। দ্য পোয়েম, কবিতাটি, ইজ টু হার্ড, এতই কঠিন যে, টু মেমোরাইজ, মুখস্থ করতে পারছি না। আই এম টু টায়ার্ড, আমি এতই ক্লান্ত যে, টু ওয়াক, হাঁটতে পারছি না। তাহলে বলো টু সব কি বোঝাই, যে নেগেটিভ অর্থ দেয়। আমরা তো জানি যে টু এর পর সব সময় ভার্ব ওয়ান দিতে হয়, এজন্য আমরা টু লিফট, আলগাইতে পারতেছি না, টু ক্যারি, বহন করতে পারছি না। এখানে মি একটা কি জন্য দিছি, দেখো ওরা ফর একটা দিয়ে দিছে না, ফর মি, আমার জন্য। আই ওয়াজ রিয়েলি ইন গ্রেট ডেঞ্জার, সত্যি আমি অনেক বিপদের মধ্যে ছিলাম। হি কেম হিয়ার, সে এখানে এসেছে, উইথ এ ভিউ টু হেল্পিং মি, আমাকে সহযোগিতা করার জন্য। তাহলে উইথ এ ভিউ টুর পর ভার্বের সাথে আইএনজি, হেল্পের আইএনজি হেল্পিং, রিস্কিউর আইএনজি রিস্কিং, উইথ এ ভিউ টু সাপোর্টিং মি, আমি অনেক বিপদে ছিলাম তখন সে এখানে আসছে আমাকে সাপোর্ট করার জন্য, কিন্তু সাপোর্টিং দিতে হবে, উইথ এ ভিউ টুর পর ভার্বের সাথে আইএনজি হয়। আই কান্ট, আমি পারছি না। রিকল, স্মরণ করতে, কল মানে ডাকা, কিন্তু রিকল মানে হলো স্মরণ করা, আমি স্মরণ করতে পারছি না। হিস নেম, তার নামটা। ইট ইজ লং সিন্স, অ্যাজ ইফ অ্যাজ দ্য সিন্সের সূত্র হলো আগে ভার্ব ওয়ান থাকলে পরে ভার্ব টু, আগে ভার্ব টু থাকলে পরে হেড প্লাস ভার্ব থ্রি। অ্যাজ ইফ অ্যাজ দ্য সিন্সের আগে ভার্ব ওয়ান আছে, তাহলে পরে ভার্ব টু দিয়ে করবা। আই কান্ট রিকল হিস নেম, আমি তার নাম মনে রাখতে পারছি না। ইট ইজ লং, অনেক দিন হয়ে গেল। সিন্স আই স হিম, আই মিট হিম। ওকে, টাইম উইল ডিসাইড এভরিথিং, সময় সব কিছু বলে দিবে। এখানে কোনো রুলস বলে নাই, এখানে তোমাকে অর্থ বুঝে বুঝে করতে হবে। টাইম উইল ডিসাইড এভরিথিং, সময় সব কিছু বলে দিবে। ডু ইউর বেস্ট, সর্বোচ্চটা করো, উইথাউট এনি হেজিটেশন, কোনো দুশ্চিন্তা ছাড়া। ডু ইউর বেস্ট অ্যাকর্ডিং টু ইউর কোয়ালিটি, সর্বোচ্চটা করে যাও তোমার যোগ্যতা অনুসারে। ডু ইউর বেস্ট, হোয়াট ডু ইউ লাইক, তুমি যা পছন্দ করো সেটা তুমি ভালো করে কইরা যাও, কেমন? তাহলে ঢাকা বোর্ড 2019 সালের এই বোর্ড প্রশ্নটা আমি তোমাদের শেষ করে দিলাম। একেবারে তোমাদের কাছে কোন বোর্ডটা বেশি লাগবে সেটা আমাদেরকে জানাবা, কেমন? সেই বোর্ডটায় আমি তোমাদেরকে প্র্যাকটিস করে দিব, ঠিক আছে? এরপর দেখো 2022 সালে তো আমাদের কমপ্লিটিং সেন্টেন্সে 5টা আসছে। তোমরা এখন যারা 26, 27, 28 সালের পরীক্ষার্থী, তোমাদেরও কমপ্লিটিং সেন্টেন্স আসবে যে 5টা করে, 5 নাম্বার। কিন্তু 23, 24, 25-এ কমপ্লিটিং সেন্টেন্সে 10 নাম্বার করেছিল, সেজন্য তোমরা সেখানে 10টা করে দেখতে পারবা। কিন্তু এখানে আমরা 5টা করে দেখতে পাচ্ছি, কেন বলেছি? 2000 এমনিতেই তো কমপ্লিটিং সেন্টেন্সে 5 নাম্বার, কিন্তু 23, 24, 25-এ এগুলো তো 10 নাম্বার করেছিল শর্ট সিলেবাসের কারণে আর কি। দেখো 2022 সালের একটা বোর্ড প্রশ্ন তোমাদের আমি করাই দিই। আই কুড নট রিকগনাইজ ইউ অ্যাট ফার্স্ট, প্রথমে তোমাকে আমি চিনতে পারিনি।
ইট ওয়াজ মেনি ইয়ার্স, অনেক দিন হয়ে গেল, সিন্স অ্যাজ ইফ এজ দ্য সিন্সের, যেহেতু আগে ভার্ব টু আছে তাহলে এখন আমার উত্তরটা হ্যাড প্লাস ভার্ব থ্রি দিয়ে করতে হবে। যেহেতু আগে ভার্ব টু আছে পরে হ্যাড প্লাস ভার্ব থ্রি দিয়ে করতে হবে। আই কুড নট রিকগনাইজ ইউ অ্যাট ফার্স্ট, আমি তোমাকে প্রথমে চিনিনি। ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স, অনেক দিন হয়ে গেল, অনেক দিন হয়ে গেল। আই হ্যাড সিন ইউ, আমি তোমার সাথে দেখছি। আই হ্যাড মিটের ভার্ব টু ম্যাট, আই হ্যাড মেট ইউ, আই হ্যাড সিন ইউ, অথবা আই হ্যাড ভিজিটেড ইউর হোম, আই হ্যাড ভিজিটেড ইউর হোম। কেন? আগে ভার্ব টু দিছে, পরে আমাকে হ্যাড প্লাস ভার্ব থ্রি দিতে হবে। ওয়াটার ইজ পলিউটেড ইন ডিফারেন্ট ওয়েস, পানি বিভিন্নভাবে দূষিত হয়। ইট ইজ হাই টাইম, এটি উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইমের পর সূত্র হলো সাবজেক্ট ভার্ব টু অথবা টু প্লাস ভার্ব ওয়ান, কিন্তু এখানে তোমাকে ভার্ব টু দিয়ে করতে হবে কারণ সাবজেক্ট ওরা দিয়ে দিয়েছে। ইট ইজ হাই টাইম, এটি উপযুক্ত সময়। উই স্টপড ওয়াটার পলিউশন, এটাই উপযুক্ত সময়। পানি আমরা বিভিন্নভাবে দূষিত করছি। উই took initiatives we took initiatives to purify our water, আমাদের পানি পরিষ্কার রাখতে আমাদের উদ্যোগ নিতে হবে। অথবা আরো মজা কি দেখো, এটাই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম, উই টুক স্টেপস, আমাদের পদক্ষেপ নিতে হবে এগেইনস্ট ওয়াটার পলিউশন, পানি দূষণের বিরুদ্ধে। যে কারণে পানি দূষণ হবে সবগুলো আমাদের দেখভাল করতে হবে। এরপর কি বলছে দেখো, আই থিঙ্ক, আমি মনে করি, ইউ আর নট রেগুলার ইন স্টাডিজ, তুমি পড়ালেখায় নিয়মিত না। বি অ্যাটেন্টিভ, পড়ালেখায় মনোযোগী হও। লাস্টের সূত্র হলো সাবজেক্ট শুড ভার্ব ওয়ান। লাস্টের সূত্র কি সাবজেক্ট শুড ভার্ব ওয়ান। লাস্টের সূত্র কি সাবজেক্ট শুড ভার্ব ওয়ান। তাইলে পড়ালেখায় মনোযোগী হও। লাস্ট অন্যথায় ইউ শুড ফেল, তুমি পরীক্ষায় ফেল মারবা। ইউ শুড নট গেট এ প্লাস, ইউ শুড নট গেট গুড মার্কস। ওকে। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখি আকাশে উড়ে। ফ্রিলি, স্বাধীনভাবে। হ্যাড আই দ্য উইংস অফ আ বার্ড, যদি আমার পাখির মতো ডানা থাকতো। আমি তোমাদের বলেছিলাম যে হ্যাড প্লাস ভার্ব থ্রি থাকলে সেটা সেকেন্ড কন্ডিশনাল, কিন্তু শুধু হ্যাড প্লাস ভার্ব থ্রি থাকলে সেটা থার্ড কন্ডিশনাল, শুধু হ্যাড থাকলে সেটা হলো সেকেন্ড কন্ডিশনাল। হ্যাড আই দ্য উইংস অফ আ বার্ড, যদি আমার পাখির মতো ডানা থাকতো। আই উড ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উঠতাম, কারণ এটা সেকেন্ড কন্ডিশনাল। হ্যাড থাকলে উড প্লাস ভার্ব ওয়ান দিয়ে করবা, আর হ্যাড প্লাস ভার্ব থ্রি থাকলে উড হ্যাভ ভার্ব থ্রি দিয়ে করবা, কারণ হ্যাড প্লাস ভার্ব থ্রি থাকলে তো সেটা থার্ড কন্ডিশনাল। এখন শুধু হ্যাড আছে, তার মানে এটা সেকেন্ড কন্ডিশনাল। আই উড ফ্লাই ইন দ্য স্কাই। There are many obstacles in our way to success. আমাদের জীবনে সফলতার পথে অনেক বাধা আছে। We must work hard, আমাদের অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। So that এর সূত্র হলো subject can could bar one, so that we can reach our goal, যেন আমরা আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছাইতে পারি, ডেস্টিনেশনে পৌঁছাইতে পারি। We can fulfill our dream, we can fulfill বানানো হয়েছে কিনা আমি জানি না, ফুলফিল মনে হয় এরকম, তোমরা দেখে নিও। ফুলফিল ইউর ড্রিম, যেন আমরা আমাদের স্বপ্নগুলোরে পূরণ করতে পারি। তাইলে সাতটা না বলছি, আর একটা বোধহয় এদিকে আছে, ABCD। আচ্ছা, এখানে দুইবার পড়ে গেছে, যে পাঁচটা টিকেই পড়ছে ABCD, ঠিক আছে। তাহলে আমরা তোমাদের দেখো এই যে যতগুলো বোর্ড প্রশ্ন আছে সবগুলো আমরা এখানে করে দিছি, ঠিক আছে। তাহলে তোমাদের যদি এরপরও কারো যদি অসুবিধা হয়, এখানে একটা ব্যাপারটা দেখো, এখানে আমি তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সের আরেকটা বোর্ড নিয়ে কথা বলছি। কমপ্লিটিং সেন্টেন্সের দেখো
আমরা তোমাদেরকে ইতিমধ্যে আমি 2টা বোর্ড প্রশ্ন করাইছি। কমপ্লিটিং সেন্টেন্সের এসে সালিমের আরেকটা বোর্ড প্রশ্ন দেখো, ইফ আই হ্যাড আ ক্যামেরা। তোমরা মনে করো যে হ্যাড থাকা মানে টাট কন্ডিশনাল। আমি তোমাদের বলছি যে ইফ হ্যাড বাদছে থাকলে টাট কন্ডিশনাল, যদি শুধু ইফ হ্যাড থাকে তাহলে সেটা সেকেন্ড কন্ডিশনাল। ইফ আই হ্যাড আ ক্যামেরা, আই লাইক ফটোগ্রাফি, আমি ছবি তুলতে পছন্দ করি। ইফ আই হ্যাড আ ক্যামেরা, যদি আমার ক্যামেরা থাকতো, আই উড টেক সাম ফটোস, আমি ফটো তুলতাম। আই উড টেক ফটোগ্রাফস, আমি ছবি তুলতাম। আই উড স্ন্যাপ সাম ফটোস, আই উড টেক সাম পিকচার্স। হি ওয়াজ ভেরি, দো হি ওয়াজ ব্রিলিয়ান, দো অল দ্য বার থাকলে বিপরীত অর্থ দিতে হবে তোমাকে। দো হি ওয়াজ ব্রিলিয়ান, যদিও সে মেধাবী। হি ওয়াজ ভেরি ইরিগেলার ইন হিজ ক্লাস, সে কলেজে ইরিগেলার থাকার কারণে তাইলে সে ভালো রেজাল্ট করেনি। দো হি ওয়াজ ব্রিলিয়ান, যদিও সে ভালো স্টুডেন্ট ছিল। ওয়াজ ভার্ব টু, তাহলে পরেরটাও ফার্স্ট টেন্স দিয়ে করতে হবে। দো হি ওয়াজ ব্রিলিয়ান, যদিও সে মেধাবী ছিল, কিন্তু হি ডিড নট গেট এ প্লাস, সে পরীক্ষায় প্লাস পায় না, কারণ হি ওয়াজ ভেরি রেগুলার ইন হিজ কলেজ, সে কলেজে রেগুলার যাইতো না। জামিল হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট ইয়েস্টারডে, জামিল গতকাল একটা অ্যাক্সিডেন্ট দেখতে পারছে। ওয়াইলের সূত্র দেখো, ওয়াইলের সূত্র হলো ওয়াইলের পর ভার্বের সাথে আইএনজি, আবার ওয়াইলের পর যদি সাবজেক্ট থাকে তাহলে ওয়াস ওয়ার আইএনজি, একজন থাকলে ওয়াস, অনেকজন থাকলে ওয়ার, এরপরে ভার্বের সাথে আইএনজি। ওয়াইলের পর যদি তুমি সরাসরি ভার্ব দিয়ে দাও তাহলে আইএনজি, যদি ওয়াইলের পর সাবজেক্ট দাও অথবা সাবজেক্ট থাকে তাহলে একজন থাকলে ওয়াস, অনেকজন থাকলে ওয়ার, এরপর আইএনজি। আবার বলছি, ওয়াইলের পর ভার্ব থাকলে আইএনজি, ওয়াইলের পর যদি সাবজেক্ট থাকে তাহলে ওয়াস ওয়ার দিয়ে আইএনজি করবা, ঠিক আছে? তাহলে এখানে দেখো, তাহলে এই জায়গায় দেখো কি বলছে, ওয়াইলের পর সাবজেক্ট দিছে, ওয়াস ক্রসিং দ্য রোড, ওয়াস ক্রসিং দ্য রোড। ওয়াস কেন দিছি? আমি তো বলছি ওয়াইলের পর ভার্বের সাথে আইএনজি, যদি সরাসরি ভার্ব চলে আসে, কিন্তু এখানে সাবজেক্ট আসছে যে তাই ওয়াস ওয়ার আইএনজি। যদি এরকম হইতো ওয়াইল ক্রসিং দ্য রোড, এখন হি ওয়াজ ক্রসিং দ্য রোড, যেহেতু সাবজেক্ট একটা দিয়ে দিছে। ওয়াইল হি ওয়াজ গোয়িং টু কলেজ, যখন সে কলেজে যাচ্ছিল। আই এম নট এ রিচ ম্যান, আমি এত ব্র লুকস না। দ্য কার ইজ টু এক্সপেন্সিভ, কারটা এতই দামি যে টু বাই, কিনতেই পারছি না। 2 + বার 1, 2 + বার 1 পড়ছি না? দেয়ার গোজ এ প্রভাব দ্যাট, একটা প্রবাদ আছে যে প্রবাদটা তোমাকে কি নিয়ে দিতে হবে? ফ্রেন্ডশিপ নিয়ে। তুমি ইচ্ছা মতো একটা দিয়ে দিলে হবে না, প্রবাদ বাক্যটা বন্ধুত্ব নিয়ে হইতে হবে। এ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইনডিড, এটা তোমরা বলে যাও তো, আমি একটা ট্রিক্স দিই তোমাদের এটার জন্য। দেখো, এ ফ্রেন্ড ইন is a friend in, দেখো, a friend in is a friend in, a friend in need is a friend indeed, a friend in need is a friend indeed, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স একেবারেই পোস্টমর্টেম করে দিছি। এরপরে কার কোন টপিক্সে ক্লাস লাগবে সেটা তোমরা আমাদেরকে জানাবা, এবং আমাদের যে প্রি ইংলিশ কোর্স চলতেছে সেখানে তোমরা ভর্তি হয়ে যাও, একেবারেই ফ্রিতে ইংরেজি 200 নম্বরের প্রস্তুতি নিয়ে ফেলো। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।